আচ্ছা হৃদয়, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? ওই, তুমি কি বললে? একদম উল্টাপাল্টা কথা বলবে না। যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে খুব বেশি খারাপ হবে। আরে, রাগ করার কি আছে? আমি তো সত্যি কথাই বললাম। 2 দিন আগে বা পরে তো আমাকে তোমার থেকে অনেক দূরে যেতেই হবে। ওই, একদম চুপ। তুমি কোথাও হারাবে না। আর তোমাকে কোথাও হারাতে দিলে তো, আর তোমাকে কি আমি দূরে যেতে দিব নাকি? দেখ হৃদয়, আমি একটা মেয়ে, আর আমার বিয়ের বয়স হয়ে গেছে। যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে, তখন কি করবে? তোর বউ কি আমার সাথে কথা বলতে দেবে? ওই, তুমি চুপ করবে? তার আগেই আমি তোমাকে বিয়ে করে নিব। এখন এই বিষয়ে আর একটা কথাও বলবে না। শুনেছি ছেলে পক্ষের পছন্দ হলেই বিয়ে করে নিয়ে যাবে। আরে পাগলি, এত চিন্তার কি আছে? আমি আছি না? কথাটা বলেই আকাশের দিকে তাকালাম। আকাশে অনেক বেশি কালো মেঘে ছেয়ে গেছে। আমি জানি মিলি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো কি না তা জানি না। তবে ও কোনোভাবেই থাকতে পারবে না। এই, কি হলো? কথা বল। এখন বাসায় যাও, পরে কথা হবে। ঠিক আছে, যাচ্ছি। উদাস মনে কথাগুলো ভাবছিলাম। মিলির দিকে তাকাতেই দেখলাম চোখ বেয়ে অশ্রু ঝরছে। এই, তুমি কান্না করছো কেন? তোমার চোখে জল কেন? বললাম তো আমি আছি, এত কান্নার কি আছে? হৃদয়, আমি তোকে ছাড়া একদমই থাকতে পারবো না। তোকে ছাড়া থাকার কথা ভাবলে কেমন জানি লাগে। দূর বোকামে, আমি আছি না, কিচ্ছু হবে না। এবার একটা হাসি দাও। হাসছি তো। কচুটা হাসছিস? আয় সামনে আয়, তোর গালে একটু গুলো গুলো দেই। বলেই ওর গাল ধরে টান দিলাম। যা শয়তান, বিয়ে করে বউকে দিবি, আমাকে দেশ কেন? তুই আমার বউ না? তোকে দিব না তো কাকে দিব? দেবে কিন্তু বেশি দেবে না। আর শোনেন মশাই, বিয়ের আগে করেন, তারপর দেখবো কি করতে পারেন। ওকে মহারানী, এবার চলেন। কথাটা বলেই আর দেরি করলাম না, হাঁটা শুরু করলাম এইদিকে। আমি সাগর, বেসরকারি ব্যাংকে চাকরি করি। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোনো উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমি প্রেম করি না, আপনারা তো জানেন আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই না? টেনশন, বিয়েতে আমার 100% মত আছে। মা বাবার সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনো মেয়ে আসছে না। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো, সবাই মেয়ে দেখলো, তাদের নাকি পছন্দ হলো। এবার আমার পালা। কিরে সাগর, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি মনে মনে বলছি, আমার তো খুব পছন্দ হয়েছে। কিরে, কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না তো। আমাকে এভাবে দেখে মা আমার কানে কানে বলতে লাগলো, কিরে, তোর কোনো সমস্যা নাকি? মা, আমার লজ্জা করছে। আমাকে এভাবে দেখে বাবা বলে উঠলো, আমার মনে হয় সাগর একটু আলাদাভাবে কথা বলতে চাইছে। বাবার কথাটা শুনে মন চাইছে বাবার 2 গালে চুমু দিই। যাক, অন্য রুমে গেলে মেয়েটাকে বলে দেবো আমার সমস্যার কথা। আমি মেয়েটাকে বলেই ফেলবো। তারপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটা লজ্জা মনে হয় একটু বেশি, কেমন জানি একটু করছে। কি করব সেটাই বুঝতে পারছি না। এইদিকে তো আমি আর পাচ্ছিই না। একটা কথা বলবো? আমি সাহস করে তাকে বললাম। জি বলুন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা মনে হয়। কিছু মনে করেন না প্লিজ। হ্যাঁ, আমায় একটু ওয়াশরুমের জায়গাটা দেখিয়ে দেবেন প্লিজ। না, আপনি আগে দেখান। মানেটা কি? আমি আপনাকে কি দেখাবো? ওই যে আপনি যেটা দেখতে চাইলেন আপনার। মাইয়ার কথা শুনি না তো আমি বেহুশ হইয়া মাথা ঘুরে পড়ে গেলাম, আর কিচ্ছু বলতে পারি না। মেয়েটা আমাদেরকে কেমন করে তাকিয়ে আছে, হাসছে, পেটটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মান সম্মান মনে হয় আমার সব শেষ। অসহায় হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা, আমি এখানে কেমন করে? সে কি রে, তোর কিচ্ছু মনে নেই? না বাবা। তোরা যখন রুমে গেলি
আর কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই নিচে পড়ে আছিস, আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল। যাক বাবা, ইজ্জত বেঁচেছে। বাবার এই পানির সাথে আমার ইয়ে চলে গেছে। তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করবো না, কেন? একে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কালকে অন্য মেয়ে দেখতে যাবো। সকালবেলা আবার গেলাম মেয়ে দেখতে। যাওয়ার আগে 1 নাম্বার 2 নাম্বার সবকিছু সেরে সজীবকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি, আমার পাশেই সজীব বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। আমি মেয়ে দেখছি, বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে তো চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম। আরে বাহ, মেয়ে তো দেখতে একদম পরীর মতো। আমি আস্তে আস্তে সজীবের কাছে গিয়ে বললাম, যাকে বলে প্রথম দেখায় বাস, কি? না মানে ক্রাশ। ওই বেটা, বিয়ে কি তুই করতে আসিস নাকি আমি? হ্যাঁ, কেন তুই? তাহলে তুই ক্রাশ খাস কেন? হ্যাঁ, না মানে ভাবি অনেক সুন্দর। কিরে, তোরা ফিস করে কি বলছিস? না মানে আন্টি, সাগর বলছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায়। বাহ, গুড। এই না হলে বন্ধু? না, তার কোনো দরকার নেই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে। মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হবু বউ চোখ মারল আমাকে। আমি তো ভ্যাপা চাকা খেয়ে গেলাম। আচ্ছা বাবা, তোমরা অন্য রুমে গিয়ে কথা বলো। বাহ, শাশুড়ি মাও দেখছি আমার মায়ের মতো আমার মনের কথা বোঝে। মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম আমরা দুজনে। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছেন না কেন? না মানে, আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলে দিতে পারেন। না, আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমি মিলি। মিলি আর কিছু বলতে যাবে তখনই তার বোন এসে ডাক দিল। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে বিয়ের দিন খুব কাছাকাছি চলে আসলো। আজ আমার বিয়ে, খুশিতে তো একদম লাফাচ্ছি। বিয়ের কাজ সব শেষ করার পর মিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। বউ আমার বাসর ঘরে বসে আছে, আর আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ আড্ডা দিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসর ঘরে ঢুকেছি। দেখি বউ আমার গুটিসুটি হয়ে বসে বসে ফুপিয়ে কান্না করছে। আমি তার মাথা থেকে কাপড় সরানোর পর 100 ভোল্টের শক খেল। দেখি আমার শালিকা বউ সেজে বসে আছে। আমি বললাম, হে, তুমি এখানে কি করো? তোমার আপু কোথায়? কেন, আপনি জানেন না? আমি তো অবাক হয়ে বললাম, কি জানবো আমি? কেন, আপনার বাবা কিছু বলে নাই? আর শুনেন, আমার কাছে আসবেন না। এই দুষ্টুমি না করে তোমার আপুকে ডাক দাও। আপু এখানে নেই। নেই মানে? আমাদের কথা শুনে পাশের রুম থেকে মা বাবা আসে। কি হয়েছে বাবা? মিলি কোথায়? আসলে আসলে কি বাবা? একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? দুঃসংবাদ মানে? সে মেয়ে নাকি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিএফ নেই। এইটা মাইয়া নাকি ছাগল? যাক বাবা, ওই মেয়ের হাত থেকে তো বেঁচে গেছি। বাবা, আমরা সরি। আসলে সোনালিকার বাবা অনেক ভেঙে পড়ে কথাটা শোনে, তারপর এই ঘটনা। কিসের সরি? তোমাদের পছন্দ হয়েছে তো? বাবা অনেক। আচ্ছা বাবা, সোনালিকাকে? ওই যে মিষ্টি মেয়েটা বসে আছে, সেই হলো সোনালিকা। কোথায় গিয়েছে? তারপর মা বাবা চলে যায়, আমিও বাইরে চলে আসলাম। আসলে বিয়ের সময় বউয়ের মুখ ঢাকা ছিল, তাই চেহারাটা দেখতে পারিনি, তাই এমন হয়েছে। যাক বাবা, ভালোই লাগছে। হবু বউ পালিয়েছে তো কি হয়েছে, হবু শালি তো আছে। তবে এখন হবু শালি আমার বউ, সেও কিন্তু দেখতে সে একদম পরীর মতো। এখনো ছোট্ট, তবে একেবারে যে ছোট্ট তা নয়। বিয়ের বয়স এখনো হয়নি সোনালিকার, কিন্তু আপনারা তো দেখলেন বিয়েটা কেমন করে হলো। যাই হোক, মনে আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আহা, এই বাসরাত নিয়ে ছোট্টবেলায় কত স্বপ্ন দেখেছি। এখন রাত 12টা। আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম, আর খাটের কাছে এসে দেখি বউ এক হাত লম্বা ঘোমটা টেনে বসে আছে।
আমি খাটের উপর উঠেই সোনালিকার ঘুমটা তুলতেই যাব, আর অমনি সোনালিকা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘুমটা তোলে। এই যে দুলা ভাই, আগেও বলেছি এখনো বলছি, আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না, স্পর্শ করবেন না বলে দিলাম। মানে কি বলো এসব তুমি? আমি তো তোমার স্বামী, আর তুমি তো আমার বউ। আজকে আমাদের বাসর রাত, আর তুমি বলছো কাছে আসবো না, তোমাকে স্পর্শ করবো না? জি না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি। তোমার আপু তো পালিয়ে গিয়েছে অন্য একটা ছেলের সাথে। পাঁচের ছেড়ি কোথাকার। এই খবরদার, একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না বলে দিলাম। পাজি মেয়েকে পাজি বলবো না তো কি বলবো? পাজি মেয়ে কোথাকার। পালাবে না তো কি করবে শুনি? প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে। আচ্ছা, এসব বাদ দাও, এখন অনেক রাত হয়েছে। তো তো আমি কি করব? কি করবে মানে? আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? বাসর রাতে কেউ এইভাবে বসে রাত কাটায় নাকি? তো কিভাবে রাত কাটাই? কেন, তুমি জানো না? আমি কেমন করে জানবো? আমি তো এখনো ছোট। কি? তাহলে বিয়ে করলে কেন? বাবা বলেছে তাই করেছি। আমি কখনো বাবার অবাধ্য হইনি, তাই। ভাল লাগে না। তাহলে আমার বাসর রাত হবে না? আমার এত স্বপ্ন, আমার বাসর। আপনার বাসর হবে তো বড় অপুর সাথে। আমি বিয়ে করছি তোমাকে, আর বাসর করবো তোমার আপুর সাথে? আমি তো তোমার স্বামী। এই দেখুন, আমি এত কিছু জানি না। আপনি আমার দুলা ভাই, শুধু এটুকুই, আর কিছু না। আর আপনি সারা জীবন আমার দুলা ভাই হয়েই থাকবেন, ব্যাস। উফ, প্লিজ সোনালিকা, বাদ দাও না এসব। কোন সবের কথা বলছেন দুলা ভাই? এই যে তোমার এই পিচ্চির নাটক। কি আমি নাটক করছি? তা নয় তো কি? তখন যে বললে আমার কাছে আসবেন না আর আমাকে স্পর্শ করবেন না, আর এখন বলছো তুমি কিছুই জানো না। আরে তখন তো ওটা আমি এমনি বলছি। কি? কেমন হয়েছে দুলা ভাই? খুব খুব ভালো হয়েছে। রাগ করেন কেন দুলা ভাই? এ সৃষ্টিকর্তা, এটা কার পাল্লায় ফেললা তুমি আমায়? আপনারাই বলেন, স্বামীকে কেউ দুলাভাই বলে ডাকলে তার রাগ উঠবে না, তা আবার বাসর রাতে? বাবা, তুমি এটা কি করলে আমার সাথে? শেষমেশ কিনা এই অবুঝ পিচ্চি মাইয়াটাকে আমার গলায় ঝুলাই দিলা, যে কিনা কিছুই বোঝে না। এটাকে আমার ক্লাস করিয়ে সবকিছু বোঝাতে হবে। কি হলো দুলা ভাই, কিছু বলেন। আচ্ছা, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, সেটা কি তুমি জানো? তা আমি জানি দুলা ভাই। আচ্ছা, তুমি কি সিরিয়াল দেখো? দেখি তো। আচ্ছা চলো, আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি। কেমন করে? এই তো লাইনে আসছে। এই তো আমার কাছে এসে বসো। সোনালিকা আমার কাছে এসে বসলো। এবার আর একটু কাছে আসো। সোনালিকা এবার আমার একদম কাছে এসে বসলো। এবার আমার দুই কাঁধে দুই হাত দিয়ে আমার চোখের দিকে তাকা। সোনালিকা আমি যা বললাম তাই করলো। এবার আমার চোখের দিকে তাকাও। আচ্ছা। সোনালিকা আমার কথা মতো অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও চোখের দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সোনালিকার মুখে। কি নিষ্পাপ মুখ তার। চোখে হালকা করে কাজল দিয়েছে, আর ঠোঁটে হালকা করে লিপস্টিক। পিচ্চিটা আবার কপালে ছোট্ট করে একটা টিপও দিয়েছে। সোনালিকা আমার কাছে আসাতেই আমার মাঝে কেমন যেন একটা অনুভূতি কাজ করতে লাগলো। ইচ্ছা করছে তার নরম ঠোঁটের আলতো করে মিষ্টি এঁকে দিই। সোনালিকার মাঝে মুচকি হাসি দিয়ে চুপ করে আছে। তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে করে সোনালিকার ঠোঁটের সাথে মিষ্টির সম্পর্কের জন্য এগিয়ে যেতে লাগলাম। যেই কিস করতেই যাব এমন সময় সোনালিকা আমাকে সরিয়ে দিয়ে বলল, হয়েছে। হয়েছে মানে? এখনো তো কিছুই হলো না। হয়েছে মানে সিন শেষ। কি?
কিসের সিন শেষের কথা বলছো তুমি? আরে দুলা ভাই, আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। হ্যাঁ, তো তো মানে সিরিয়ালে তো এর থেকে বেশি দেখি নেই। তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? আপনিই তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। উফ, এই তোমার কাছে কি দুধ হবে? হ্যাঁ, হোয়াট? সরি সরি সরি, বিষ হবে, বিষ। আপনি পাগল নাকি? আমি বিষ পাবো কোথায়? আগে জানলে বাল বিয়েই করতাম না। কি হলো দুলা ভাই? কিছু না। আচ্ছা সরেন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুম পাচ্ছে তো ঘুমাবো, না তো কি নাচবো? উফ, তাহলে আমাদের বাসরটার কি হবে? আরে ধুর, আপনার বাসর আপনি একাই করেন, এখন সরেন। বাসর আবার একাই করা যায় নাকি? ওকে, আপুর জন্য অপেক্ষা করেন, যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর করেন। এখন যান তো যান, আমি ঘুমাবো। আমি যাব মানে? আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো কি আমার সাথে শোবেন? হ্যাঁ, সাথে শোবো। জি না, আমার মা বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে নেই। হ্যাঁ, বাট আমি তো তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই, এবার যান তো যান। আমি কোথাও যেতে পারবো না। যাবেন না মানে? এটা আমার রুম, আমার বিছানা, তো আমি কোথাও যেতে পারবো না। আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যেতে পারো, যাও। কি, আপনি এত রাতে একটা পিচ্চি বাচ্চা মেয়েকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন? বললে বললে মনে হয় এখনো করছি খুকি দুধ খায়। তাই? আপনি জানেন আমি এখনো প্রতি রাতে দুধ খাই। কি এই বয়সে? না না, মানে আপনি ভাবছেন তা নয়, মানে গরুর দুধ। আর এই বয়স মানে সবে আমার 14-15 হবে। 14-15 হবে আর তুমি বলছো এখনো কিছুই বোঝো না? বুঝি তো, আমি সব বুঝি। ও, সবই বোঝো? তাহলে আমার সাথে বাসর করছো না কেন? আসলে দুলা ভাই, আগে কখনো বাসর করিনি তো, তাই আর কি, এদিক দিয়ে আমি একটু কম বুঝি। আচ্ছা, আমি বুঝিয়ে দিলে বুঝবে তো? এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি সজীব। আমি রিসিভ করে বাইরে চলে আসলাম। কি দোস্ত, কেমন? ভালো না রে দোস্ত, সবই কপাল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারি নাই এমন হবে, কিন্তু এটা কি করে হতে পারে? মেয়ে তো দেখতে শুনতে ভালো। দূর বেড়া, তুই যা ভাবছিস তা না। তার মানে এখনো কিছু হয়নি? না রে, কত স্বপ্ন ছিল আমার বাসর রাত নিয়ে, সব মাটি হয়ে গেল। সো স্যাড। এই, তোর সাথে পরে কথা হবে রে, এখন বাই। আচ্ছা, বাই। রুমে ঢুকতেই সোনালিকা বলতে লাগলো, এই যে মিস্টার, লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলা হচ্ছে শুনি? তারপর বিছানায় বসে বসে আমিও বানিয়ে বানিয়ে বলতে লাগলাম। কেন? তোমাকে বলবো কেন? গার্লফ্রেন্ড নাকি দুলা ভাই? কেমনটা লাগে? আচ্ছা, কি কথা বললেন? বললাম আমার বউটা বাসর বোঝে না। তারপর আপনার গার্লফ্রেন্ড কি বললো? বউ বোঝে না তো কি হয়েছে, তুমি তো বোঝো। তারপর আপনি কি বললেন? আমি কিছু না বলে সোজা তোমার কাছে চলে আসলাম বাসর বোঝাতে। আমার কাছে মানে? এই এত কিছু বুঝি না, চলো তোমাকে বাসর বোঝাবো। দেখুন, আমার এত বোঝা লাগবে না, যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝবো। এখন যান দুলা ভাই, আমার খুব ঘুম পেয়েছে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। বাসর রাতে কই একটু বউয়ের আদর পাবো, সেটা তো হলোই না, উল্টে দুলো ভাই বানিয়ে নিচে ফেলে দিল ঘুমাতে। হাই রে, এই বোকা অবুঝ মাইয়াটাই কি আমার কপালে ছিল? শালার ওদের সবার মান সম্মান বাঁচাতে গিয়ে আমাকে ঠেলে দিল পচা পুকুরে। বিয়ের আগে ভেবেছিলাম সবকিছু মনে হয় ঠিকই থাকবে, অনেক সুখেই থাকবো, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার কপালে কি আছে। শুনেছি বাসর রাতে অনেক মজা হয়, বাসর রাতে সবাই নাকি বিড়াল মারে। হ্যাঁ, আমি তো মশা মারছি, বউ তো আদর করলোই না, আদর করছে মশাগুলো। শালা, আগে জানলে মশাকেই বিয়ে করে ফেলতাম। দূর, কি আবল তাবল ভাবছে সব। মশা মারতে মারতে মাথাটাও নষ্ট হয়ে গিয়েছে। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। সকালে সোনালিকার ডাকে ঘুম ভাঙলো। এই যে দুলা ভাই, উঠেন। সকাল সকাল ডাকলে কেমনটা লাগে আপনারাই বলেন তো? তার উপর আবার স্বামীকে বলছে দুলা ভাই। এমনিতেই বাসর রাত চলে গেল, সারা রাত ঘুমাতে পারিনি মশার জ্বালায়, আবার সকালবেলায় মনটা খারাপ করে দিল। এই এই, আমি কিসের দুলা ভাই তোমার? হ্যাঁ, কিসের দুলা ভাই মানে? আমার আপুর স্বামী, তাই আমার দুলা ভাই। এই, আমি তোমাকে বিয়ে করেছি নাকি তোমার আপুকে বিয়ে করেছি? আমাকে বিয়ে করেছেন?
তাহলে আমি তোমার দুলা ভাই নাকি স্বামী? দুলা ভাই? একটা থাপ্পড় দিয়ে বরিশাল পাঠিয়ে দেবো। হে হে হে। ইস রে, এটা মাইয়া নাকি অন্য কিছু? কেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? এই যে শোনেন, বেশি কথা না বলে যান, নাস্তা নিয়ে আসেন, আমার ক্ষুধা লাগছে। কি, আমি নাস্তা নিয়ে আসবো? আপনি? এই মায়া বলে কি? তুমি যাও, মাকে বলো আমি এসব পারবো না। এই দুলা ভাই, নাস্তা নিয়ে আসেন, আমি পারবো না, আমি কিন্তু কাঁদবো। এই, তুমি নাস্তা মার কাছ থেকে নিয়ে আসতে পারো না? না, পারি না, আমি এখনো বাচ্চা না। তাহলে খেতে পারো না কি? যত সব। না হলে এখন কিন্তু আমি কান্না করবো দুলা ভাই। ধুর, দুলা ভাইয়ের গোষ্ঠী কিলাই, এই জ্বালায়া থাকা যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে নাস্তা আনতে চলে গেলাম। তারপর মার কাছ থেকে নাস্তা নিয়ে এসে সোনালীকে দিলাম। আরে বাহ, দুলা ভাই নাস্তা তো সেই। কচু শালি। জি, আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো, মেজাজটা গরম হয় না, বউকে নাকি শালি বলে ডাকবো। জীবনটাই বেদনার, বউকে শালি বলে ডাকবো কেন? এই যে কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউ তো না। এবার বউ বললে না আপনাকে আমি। কি করবে গো বউ? আবার বউ বললেন? দুঃখিত, শালি বলতে বউ বলে ফেলেছি। হায় রে ভাগ্য, নিজের বউকে শালি বলে ডাকতে হচ্ছে। না জানি আরো কত কি করতে হবে ভবিষ্যতে। এর থেকে কচু গালের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। না, আজকে ওকে সাহায্য করতেই হবে, কিন্তু কিভাবে করব সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, একটা বুদ্ধি বের হয়েছে। সঙ্গে সঙ্গে দিলাম সজীবকে ফোন। এই বেড়া, তুই কই রে? রাজবাড়ি। কেন রে? দাঁড়া, আমি আসছি, কথা আছে। ওকে। তারপর চলে এলাম সেই পুরনো রাজবাড়ি, যেখানে এমন কোনো দিন নেই যে আমরা দুজন না আসি। তারপর নীরবতা ভেঙে সজীবই বলল, কি যেন বলবি আমাকে? তারপর সজীবকে সবকিছু খুলে বললাম। এখন কি করবি, কিছু ভেবেছিস? এখানে তোর গার্লফ্রেন্ডের হেল্প লাগবে। এখন আমার কি করতে হবে সে কথা বল। তুই শুধু আশাকে বল আমার সাথে কদিন প্রেমের অভিনয় করতে। আশা অর্থাৎ সজীবের গার্লফ্রেন্ড। ঠিক আছে। তারপর সেখান থেকে দুজনে চলে আসলাম। বাসায় ফিরতেই মার বকাঝকা শুনতে হলো। কিছু না শুনে সোজা নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিলাম। তারপর সোজা রুমে এসে দেখি সোনালিকা বসে আছে। কিছু বললাম না, সোজা ছাদে চলে গেলাম। রাতে ঘুমাতে যাবো এমন সময় অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে দেখি একটা মেয়ের কণ্ঠ। আমি তো রীতিমতো চমকে গেলাম, কারণ আমার কাছে ফোন দেবে এমন মেয়ে মানুষ তো কেউ নেই। তখন মনে পড়লো বিকেলবেলার কথা। হ্যালো, চুপ করে আছিস কেন? কখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি? আশা? হ্যাঁ বল। এই যে মিস্টার, আমি আশা না। রীতিমতো আরো অবাক হলাম। তাহলে আপনি কে? এত দ্রুত ভুলে গেলে আমাকে? চিনতে পারছো না? না, কে আপনি? থাক, চিনতে হবে না। তা তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ, কিন্তু আপনি কে আর আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। আমার ছোট বোনকে বিয়ে করেছো, আমার সমস্যা থাকবে না? এখন কি বলবো কিছুই তো বুঝতে পারছি না, তাই ফোনটা রেখে দিলাম। আমার তো মাথায় কিচ্ছুই আসছে না, আবার অনেক রাগও হচ্ছে। হঠাৎ দেখি সোনালিকা মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সোনালিকা এখন মনে হয় অনেক খুশি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা মা চিল্লাচিল্লিতে ঘুমটা ভাঙলো। মা, কি হয়েছে? এবার চিল্লাচিল্লি করছো কেন? কি, আমি চিল্লাচিল্লি করছি? ও, এখন তো তাই মনে হবে। বিয়ে করছিস, এখন কি আর মায়ের কথা মধু মনে হবে? মা, এগুলো কি বলো তুমি? তুমি না আমার লক্ষ্মী মা। এখন বলো কি হয়েছে? সোনালিকা বলল। মা, কখন কি বললাম আমি? ও হ্যাঁ, তুই কালকে সারাদিন কোথায় ছিলি শুনি? কেন? নতুন বিয়ে করেছিস, ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে আসবি, তা না করে নিজে ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে মা, এখন যাও তো, ঘুমাতে দাও। তারপর মা চলে যায়। আমি তো মনে মনে অনেক খুশি। তখনই সোনালিকা বলে ওঠে, কি দুলা ভাই, অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি, এমনি খুশি। আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে সোনালিকাকে বললাম,
রেডি হতে ঘুরতে যাব। কথা শুনে সোনালীকে খুশিতে আত্মহারা দেখলাম। সোনালিকা রেডি হতে চলে গেলে আমি আশাকে রেডি হয়ে থাকতে বললাম। আজকে দুলাভাই ডাকা বন্ধ করবো শালি। আমার কত ইচ্ছে ছিল বাসরটা নিয়ে, আজকে বোঝাবো। সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে, সাথে একটা ওড়না, এক হাতে ঘড়ি আর অন্য হাতটা ফাঁকা, চুলগুলো খোলা রেখে দিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে, আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসি, সন্ধ্যে যেন না হয়। চিন্তা করো না, তোমার ছেলে আছে তো সাথে। সেজন্যই তো বেশি চিন্তা হয়। আবার তুই সাথে যাচ্ছিস, আবার কোনো সমস্যায়। মা আমি এখন ছোট রয়েছি নাকি? পাস্ট ইজ পাস্ট। তখন আমি চঞ্চল ছিলাম, এখন তো আমি খুব লক্ষ্মী ছেলে। আসছি। মার থেকে বিদায় নিয়ে সোনালিকা পিছনের সিটে বসতে যাবে, তার জন্য দরজাটা খুলতে গেলেই দিলাম এক ধমক। হাই সামনে আয়। রাগী সুরে বলে সামনে দরজাটা খুলে দিলাম। সোনালিকা মাথা নিচু করে সামনে গিয়ে বসে, চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আশার বাসার সামনে থেকে আশাকে পিক করে নিই। রীতিমতো সোনালিকা আশাকে দেখে অবাক হয়ে আছে আমার দিকে। এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নিই আমরা। চারিদিকে কাশফুল আর কাশফুল। গাড়িটা পার্ক করতেই সোনালিকা নেমে পড়ে, হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছায়া। একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলছে। আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি। সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয়, মনে মনে বলে, খুব সুন্দর লাগছে দুজনকে। যদি আমি বোকামি না করতাম তাহলে আজ ওই জায়গায় আমি থাকতাম। সোনালিকা দূরে গিয়ে চোখে জলটা মুছে নেয়। আমি আর আশা গল্প করছি। আমি দূর থেকে কিছু কাশফুল এনে আশার হাতে ধরিয়ে দিলাম। আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে গিয়ে দিয়ে দিল। এইগুলো তুমি রাখো। আরে আপু, আমি কেন? ওই ফুলগুলো তোমার হাতেই মানাই। সেটা বল না, তবে আমি এখন পিক তুলবো, সো নো ফুল রাখার কি। আশা এক প্রকার জোর করে সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি ওঠাতে ব্যস্ত। অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলেছি। সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি? সেদিনের বোকামের জন্য আজ সাগরের পাশে অন্য কেউ। এটা মেনে নিতে খুব কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ এটাই সেদিনের বোকামের ফল। ঘোরাঘুরি শেষ করে তিনজনেই একটা রেস্টুরেন্টে ঢুকি। অনেক ঘোরাঘুরি করায় খিদেও পেয়েছে, তাই অল্প কিছু খাওয়া দাওয়া দরকার। 3টে কফি অর্ডার করলাম। কফি খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতেই যাব তখনই সোনালিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। পায়ে মোচড় খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি। সোনালিকা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সোনালিকা পায়ে অনেকটা ব্যথা পেয়েছে, তবুও কষ্টটা যেন অনুভব হচ্ছে না। এক মনে আমাকে দেখেই চলেছে। পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে তখনই আমার হোশ ফেরে। ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলার ঝাপটে ধরি। ছেলেটা আর এগোতে পারে না। সোনালিকাকে ছেড়ে জিজ্ঞাসা করি, লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। আমি ওই ছেলেটাকে কলারে দুহাত চেপে ধরে মাথা ঝাঁকাতে থাকি। সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে। হঠাৎ মনে হলো সোনালিকা যেন ওই ছেলেটাকে চেনে। আমি মাত্রই হাতটা এগিয়ে নিলাম ওই ছেলেটাকে চড় মারবো বলে। সোনালিকা হাতটা ধরে আটকে নাই। স্টপ! কি করছো তুমি? ছাড় আমার হাত। ও তোকে কেন ধাক্কা দিল? কত বড় সাহস ওর! তোর গায়ে ফুলের টোকা দেওয়ারও অধিকার নেই কারো। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন? সোনালিকা, মাথা খারাপ তোর? এটা সামান্য ব্যাপার? এক্ষুনি যদি পড়ে যেতি তুই, যদি কিছু হয়ে যেত? হলে হতো, তাই বলে ওইভাবে কাউকে মারবে? ও তো মানুষ। আমি ওকে ছাড়বো না। আবারও হাত উঠিয়ে ঘষে দিতেই যাব। থামতে বলছি তো আমি। এই ছেলের জন্য তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমি তোকে মারবই। আশা, সরে দাঁড়াও। আজকে ওই ছেলেটাকে আমি দেখে নেব। আমি আবার ওই ছেলেকে পাঞ্চ দিতেই যাব, সোনালিকা আবারও আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস, আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম। বারবার ওই ছেলে কেন করছো? আমি ওকে চিনি, আর ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। আমি পায়ে মোচড় খেয়ে পড়ে যাচ্ছিলাম, আমারই ভুল। আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন? তুই ওকে চিনিস মানে? আপু যার সাথে পালিয়ে গিয়েছে ও হলো সেই হৃদয় ভাইয়া। আর হৃদয় ভাইয়া, তুমিও বোকার মতো মার খেতে পড়ে আছো। তুমি কি পাগল নাকি? আপু হৃদয় ভাইয়ের সাথে আমাকে 1 বছর আগে পরিচয় করিয়ে দেয়। সোনালিকা, আমি খেয়াল করিনি। আমার রেস্টুরেন্টে একটা ডিল ফাইনাল করতে হবে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চাইছিলাম। ওইভাবে তোমার সাথে ধাক্কা লেগে যাবে বুঝতে পারিনি। সে না হয় বুঝলাম,
একবার বলতে পারতেন আমাকে আপনি চিনেন, তাহলে আর মার খেতে হতো না। সেই সুযোগ আর পেলাম কই? তোমার হাজবেন্ড যেভাবে আমাকে... থাক, দেখলেই তো তুমি শুধু শুধু মারতে যাচ্ছিলে। ভাইয়ার কোনো দোষ নেই। আমি অনেক রাগ দেখিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আশাও পিছন পিছন এলো। সোনালিকা ওখানেই দাঁড়িয়ে আছে। হৃদয় সোনালিকাকে বলে, সোনালিকা, কি হলো? তুই এখানে কখন আসলি? চুপ, তোর সাথে কোনো কথা বলবো না আমি। সরি রে, পালিয়ে আসা ছাড়া কিছু করার ছিল না আমার। অনেক ভালোবাসি হৃদয়কে, তুই তো জানিস। এখন বল, তুই কেমন আছিস? ভালো। শুনেছি আমি এই পালিয়ে আসাতে সাগরের সাথে বাবা তোর বিয়ে দিয়েছে। ঠিকই শুনেছিস। শোন বোন, আমার উপর রাগ করিস না। আর শোন, সাগর ছেলেটা ভালো আছে, তুই অনেক সুখী হবি। কচু হব। সাগর আসে নাই? সাগর গাড়িতে বসে আছে। আচ্ছা আপু, ভালো থাকিস, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। দুলা ভাই, আসছি। আর সরি। আচ্ছা বলেই রেস্টুরেন্ট থেকে বাইরে এসে গাড়িতে ওঠে সোনালিকা। আমি রাগে কিছু বলছি না, ফুল স্পিড দিয়ে ড্রাইভ করছি। এদিক ওদিক কোনো দিকেই তাকাচ্ছি না, যত দ্রুত বাসায় যাওয়া যায় আর কি। সিটের একপাশে কাশফুলগুলো রাখা ছিল। সোনালিকা কাশফুলগুলো যত্ন করে হাতে তুলে নেয়। আশাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা নিজেদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে সোনালিকা কোনো কথা বলেনি, চুপচাপ রুমে চলে যায়। আমিও কিছু না বলে ভিতরে ঢুকি। সোনালিকা ফুলগুলো বিছানায় রেখে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি অগ্নির দৃষ্টি নিয়ে সোনালিকার কাছে এসে দাঁড়াতেই সোনালিকা কাঁপা কাঁপা গলায় বলে, তো তুমি এখানে কেন? আমি কিচ্ছুই বলছি না। ঠাস করে দরজাটা আটকে দিলাম। সোনালিকা ভয়ে কেঁপে উঠল, ভয় ভয় পিছোতে থাকে। এক পা পিছোচ্ছে আর জিজ্ঞাসা করছে, আমি বলছি না আমার কাছে আসবে না? আমি কথাগুলো শোনার প্রয়োজন মনে করছি না, শুধুই সোনালিকার দিকে রাগী চোখ নিয়ে এগোচ্ছি। ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি ঘোরের মাঝে রয়েছি। একটু একটু করে সোনালিকার দিকে এগিয়ে নিচ্ছি নিজেকে। সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। আর সোনালিকা পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। কি করছো তুমি? এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমি দু হাতে সোনালিকার দুটো হাত চেপে ধরে দেওয়ালে চাপ দিই। সোনালিকার ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বের হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ আসছে না, শুধুই ফোঁপাচ্ছে মেয়েটা। সোনালিকার ডান হাতে খুব জোরে চেপে ধরে একটা বসিয়ে দিই। সোনালিকা ব্যথায় চিৎকার দিতেই আমি নিজের নিঃশ্বাসটা সোনালিকার নিঃশ্বাস দিয়ে ঢেকে দিই। এক হাত দিয়ে আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। মিনিট খানেক পর আমি সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকা নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আমি সোনালিকার মুখটা উপরে তুলে চোখের জলটা মুছে দিই আর বলি, আমি যেন তোর মুখ থেকে দুলাভাই ডাকটা না শুনি, এবারের মতো ছেড়ে দিলাম। সোনালিকার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সোনালিকা দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। সোনালিকা ভাবতেই পারেনি আমি এমন কিছু কাজ করব। সোনালিকা নিজের হাতটা ফ্লোরে ছুঁড়ছে আর বকবক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়ালই নেই সেদিকে। কিছুক্ষণ পর, কি হয়েছে সোনালিকা মা, তোমার হাত কাটলো কিভাবে? সোনালিকা কিচ্ছু বলছে না দেখে মা হাতে মলম লাগিয়ে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে বিছানায় শুইয়ে দেয়। তারপর আমাকে ডাকতে শুরু করে, সাগর কোথায় থাকিস? বৌমার হাত কেটে গিয়েছে, সেই খেয়াল আছে তোর? যা এক্ষুনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে। ওকে মা, যাচ্ছি। ওইদিকে সোনালিকা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম। তারপর মা ওষুধগুলো সোনালিকাকে খাইয়ে দিল। তারপর মা চলে গেল। সোনালিকা ঘুমোচ্ছে আর আমি সোনালিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আর ভাবছি আজকে যেটা করলাম সেটা একদমই ঠিক হয়নি। সোনালিকা অনেক কষ্ট পেয়েছে, তার চোখের দিকে তাকাতে আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে সোনালিকার মাথার কাছে গিয়ে মাথাটায় হাত রাখতেই সোনালিকা কেমন যেন কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, পিচ্ছি বউ আমার। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা সোনালিকা আমাকে তার মাথার কাছে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, তবে কি সাগর আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে আমার সাথে এমন করতে পারতো না। আর কালকের ওই মেয়েটাকে আমি একটু বেশি ভেবে ফেলেছি। সরি সোনালিকা, আমাকে ক্ষমা করে দাও। কালকের ওই ঘটনার পর থেকে আমার কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। প্লিজ
আমাকে ক্ষমা করে দাও। তখন মনে ছিল না এই কথা, এখন কেন ক্ষমা চাইছেন? প্লিজ সোনালিকা, আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে? কি জানি নাম মেয়েটার? ও হ্যাঁ, আশা, তার কাছে যান। তোমার উপর আমার স্পর্শ করার অধিকার আছে, সেটা তুমি ভুলে যেও না। সোনালিকা কিচ্ছু বলছে না, চুপ করে আছে। তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। সোনালিকা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? সোনালিকা কিচ্ছু বলছে না দেখে আমি সোজা বারান্দায় চলে আসলাম। একটা সিগারেট ধরাতে যাব, তখনই সোনালিকা আমার সামনে আসলো। কিছু বলবে কি? সিগারেটটা না খেলে হয় না? না, সিগারেট খাবো। সিগারেট খাবো না। আগে বলো তুমি ক্ষমা করেছো? ক্ষমা করতে আমার বয়েই গেছে। সোনালিকা ভেঙচি কেটে চলে গেল। আমি একটু মুচকি হেসে সিগারেটে রেখে দিলাম। রুমে ঢুকতেই, কি খবর দুলা ভাই, অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না না, কিছুই বলিনি, এমনি খুশি। তোমাকে না বললাম আমাকে দুলাভাই ডাকবে না? 100 বার ডাকবো। ওকে শালিকা, কি আর করার। রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি সোনালিকা বসে বসে বই পড়ছে। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। কি ব্যাপার দুলা ভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে না, আমায় ঘুমোতেও দিলে না, তাই খুব ঘুম পেয়েছে। আমি আবার কি করলাম? না কিছু না, গুড নাইট, আমি ঘুমোবো। এই বলে ঘুমের দেশে চলে গেলাম। একটু পর বিছানা থেকে উঠে সোনালিকা আমার উপর কাঁথা দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর সোনালিকা শুয়ে পড়ে। সোফায় তেমন ঘুম হয়নি বলে ঘুমটা সোনালিকার আগেই ভেঙে গেল। ঘুমন্ত অবস্থায় সোনালিকাকে অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে সোনালিকাকে আমার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই কি করছেন দুলা ভাই? ছাড়েন, আমাকে ছাড়েন। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি। প্লিজ আমাকে ছেড়ে দেন। কি হয়েছে তোমার? আমার কেমন জানি হচ্ছে, ছাড়েন না দুলা ভাই। শালিকা, আজকে আর তোমাকে ছাড়ছি না। তুমি তো আমার সোনা স্বামী। আবার বুকে মাথা লুকিয়ে, হায় হায়, কি কি বলে এসব? দুলা ভাইকে কি কেউ স্বামী বলে ডাকে নাকি? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, না না না, এখন থেকে তুমি আমার স্বামী, আর দুলা ভাই বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা, ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। আগে বলো তুমি রাজি কিনা? আমি তোমার সমস্ত শর্ত মেনে নিব, প্লিজ আমাকে ছেড়ে দেন। আগে আমার শর্তটা তো শোনো। আমি এখনো সোনালিকাকে শক্ত করে ধরে আছি। সোনালিকা কেমন জানি করছে। ওকে বলো তাড়াতাড়ি, আমার খুব বিরক্ত লাগছে। শর্ত হলো আমাকে একটা কিস করতে হবে, আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে। বলো তুমি রাজি? না। তাহলে তো তোমাকে আজকে আর ছাড়বো না। ওকে ওকে, আমি তোমার শর্তে রাজি, প্লিজ আগে আমাকে ছেড়ে দেন। সত্যি তো? সত্যি, প্লিজ এবার তো সরেন। এরপর সোনালিকাকে আমি ছেড়ে দিলাম। সোনালিকা, এবার তুমি রেডি তো? রেডি মানে? ও মা, ভুলে গেলে? কি দুলা ভাই? এই, আবার দুলা ভাই মানে? দুলা ভাই বলবো না তো কি বলবো? কেন, তখন যে বললে আমি তোমার সোনা স্বামী, আর দুলা ভাই বলবে না? আরে তখন সেটা তোমার কাছ থেকে ছুটতে বলেছি। ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে একটা কিস দাও। পারবো না। কেন? এটাও তো আমি তোমার কাছ থেকে ছুটার জন্যই বলেছি। উফ, ওকে তাহলে চলো একসাথে শোবো। পাগল নাকি? এটা তো কখনোই সম্ভব না। মানেটা কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নেবে না? শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে কেউ? তাই তো আমি বাচ্চার জন্য কথায় হ্যাঁ বলেছি, আর তুমি সেটা শর্ত মনে করে নিলে। বলে কি, এত বড় একটা দামড়া মেয়ে নাকি এখনো বাচ্চা? এই দেখো, আমার সাথে এমন করে কথা বলে কিন্তু আমি কান্না করবো দুলা ভাই। এটা কেমন মেয়ে রে বাবা, স্বামীকে দুলা ভাই ডাকতে একটু মুখে আটকায় না। এভাবে কিছুদিন যাওয়ার পর সোনালিকাতে বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে। নতুন শ্বশুর বাড়িতে, তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করছে। এজন্যই মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আমি তো মনে মনে খুবই খুশি। খেতে বসে কোনটা দিয়ে আগে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। শাশুড়ি মা এই সময় তুলে দিচ্ছিল, এমন সময় রুমের ভিতর থেকে ফোনটা বেজে উঠল। সোনালিকা, দেখতো কে ফোন করলো। আমি পারবো না, তুমি যাও।
আচ্ছা তুই জামাইকে খাবার দে, আমি দেখছি। এরপর সোনালিকার মা রুমে গেল। এই দুলা ভাই আর খাচ্ছেন না কেন? আরে আমি কি এত খেতে পারি নাকি? এরপরে খেয়ে রুমে গেলাম। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর বাসা চলে আসি। এখন পর্যন্ত সোনালিকাকে আমি ছুঁয়েও দেখিনি। তবে দু একবার সোনালিকাকে জোর করেছিলাম, কোনো লাভ হয়নি। এখন একসাথে ঘুমাই, মাঝখানে এক হাত ফাঁকা রেখে। এভাবে আরো কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম, এমন সময় এই দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা তৈরি করেছি, খেতে আসুন তাড়াতাড়ি। উফ, প্রতিদিন সোনালিকার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু সোনালিকা এখনো আমাকে দুলা ভাই বলে ডাকে। কি করবো বলুন তো? এতবার বোঝানোর চেষ্টা করেছি, এমনকি বন্ধুর গার্লফ্রেন্ডকেও ছাড়িনি সোনালিকার জন্য, কিন্তু কিছুতেই সোনালিকা বোঝে না, আমাকে সেই দুলা ভাই বলেই ডাকে। আমিও এখন বেশি ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না আমার। সকালবেলা সোনালিকার কথা শুনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সোনালিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল একটা শাড়ি পরেছে, খোলা চুলে সোনালিকাকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল পিছন থেকে সোনালিকাকে গিয়ে জড়িয়ে ধরি। সোনালিকার ঠোঁটে যখন লিপস্টিক দিচ্ছিল, তখন তার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। খুব ইচ্ছা করছে তার নরম কোমল ঠোঁটের সাথে নিজের মিষ্টি একটা সম্পর্কে চলে যেতে। আমি ধীরে ধীরে সোনালিকার পিছনে গিয়ে দাঁড়ালাম। সোনালিকা আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকা দেখে বলল, আরে দুলা ভাই, আপনার হাত মুখ ধোয়া হয়ে গেছে। হয়েছে। তো এখানে দাঁড়িয়ে কি দেখছেন? তোমাকে। ও মা, মনে হচ্ছে এর আগে কখনো আমি দেখিনি। দেখেছি, বাট আগে দেখা থেকে এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা বাদ দিন, চলেন নাস্তা করব। না, আমি নাস্তা খাবো না। তাহলে কি খাবেন বলুন? এখন আমার তো একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে। কি খাবেন? এরপর আমি সোনালিকার কোমরে এক হাত দিয়ে সোনালিকাকে আমার কাছে টেনে নিয়ে বললাম, চোখ বন্ধ করো, তাহলেই বুঝতে পারবে। কি করছেনটা কি দুলা ভাই? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি সোনালিকাকে একদম আমার মুখের কাছে টেনে তার মুখের কাছে মুখটা এগিয়ে এনে আস্তে আস্তে বললাম, না, এখনো তোমাকে ছাড়বো না। আমার ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা না নিভিয়ে তোমাকে কখনোই ছাড়বো না। আগুন মানে কি বলছেন আপনি দুলা ভাই? সোনালিকার কিছু বলার আগে আমি সোনালিকার মুখ চেপে ধরলাম। চুপ, এখন আর কোনো কথা নয়। সোনালিকার ঠোঁটে আমার হাতের ছোঁয়া পড়তেই সোনালিকা একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম একটা মায়া নিয়ে সোনালিকা আমার চোখের দিকে তাকিয়ে থাকল। আমি হাত সরিয়ে ধীরে ধীরে সোনালিকার মুখের কাছে নিজের মুখটা এগিয়ে আনতে লাগলাম। খুব রোম্যান্টিক একটা মুহূর্ত। এমন সময় মা সোনালিকাকে ডাক দিল। মা ডাকছে। বললাম না, এখন কোনো কথা নয়। আপনার মা ডাকছে। ডাকুক। এখন না গেলে পরে আবার আপনার মা বকা দিবে আমাকে। আমি যাই। আরে মা কিছু বলবে না, তুমি আমার কাছেই থাকো, একটু পরে যাও প্লিজ। সত্যি একটু পরে যেতে দিবে তো? সত্যি। ওকে বলেন, এবার কি বলবেন? আচ্ছা, তুমি আমাকে দুলাভাই বলো কেন? আপনি তো আমার দুলা ভাই, তাই বলি। ওই, আমি তোমার দুলাভাই না, আমি তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই। ওকে শালি, তুমি থাকো, আমি আশার সাথে বরঞ্চ দেখা করে আসি। এই কথা বলার সাথে সাথে সোনালিকা আমার কলার ধরে বলল, কি বললি? আবার বল। হ্যাঁ সত্যি তো বললাম শালি। কে তো শালি? আমি তোর বউ। তাই নাকি? তাহলে একটা কিস দাও তো বউ। না দুলা ভাই। আবার দুলা ভাই? আচ্ছা শালি, তোমাকে কিস করা লাগবে না, আমি আমার আশা থেকেই নিয়ে নেব। এই বলে সোনালিকাকে ছেড়ে দিচ্ছিলাম, এমন সময় সোনালিকা আমাকে শার্টের কলার ধরে টেনে নিয়ে বলল, নে কুত্তা, তোর যত ইচ্ছা কর। এই বলে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আবার মার ডাক শুনে দুজনেই নাস্তার টেবিলে চলে গেলাম। আমি কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দুপুরবেলা মা আমার রুমে এসে বলল, বৌমার পা কেটে গিয়েছে। দৌড়ে বাইরে গিয়ে দেখি সোনালিকা বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। আমি সরাসরি সোনালিকাকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিক্সায় দাঁড় করিয়ে সোনালিকাকে নিয়ে রিক্সায় উঠে পড়লাম। মাকে বললাম, তুমি চিন্তা করো না। তারপর হসপিটালে চলে আসলাম, কোলে তুলে নিয়ে গেলাম সোনালিকাকে। অনেকখানি কেটে গেছে,
4টা সেলাই লেগেছে পায়ে। যখন সোনালিকার পায়ে সেলাই দিচ্ছিল, সোনালিকা ভয় মুখে আমার হাতটা শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লেগেছিল যে আমি ওর কষ্টের ভরসা সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। অল্প বয়সে একটা নার্স ওর পা থেকে রক্ত মুছতে মুছতে আমাকে বলল, আপনি রোগীর কি হন? স্বামী। আপনাদের জুটি তো খুব সুন্দর। বিয়ে হয়েছে কত বছর হলো? এই তো মাত্র 2 মাস। মাত্র 2 মাস? তখন ডাক্তার আবারও এসে সোনালিকার হাতে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। সোনালিকা ব্যথা পেয়ে উফ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলো দিয়ে বলল ওখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। সোনালিকা সুই দেওয়া জায়গায় তুলো দিয়ে রেখেছি আমি। নার্স আমার তুলো লাগিয়ে রাখা দেখে বলল, এর চেয়ে আরেকটি বুদ্ধি আছে, তাড়াতাড়ি ব্যথা কমবে। কি বলুন প্লিজ, তাড়াতাড়ি। বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলেই নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। সোনালিকা এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি সোনালিকার দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? না, আমি মিষ্টি খাই না। খেতে তো তোমাকে হবেই। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। তোমার ওষুধ তুমিই খাও। আমি খাবো, আমার বউ খাবে। চুপ শয়তান, তুমি এত দুষ্টু কেন গো? ও মা গো, এই জন্যই তো তোমাকে এখন মিষ্টি খেতে হবে। সোনালিকা সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁটটা আটকে ধরে বলল, ভুলেও এখন এমন করবে না কিন্তু। করবো, 100 বার করবো। আচ্ছা দুষ্টু বড় আমার, রাতে যা খাওয়াবে খাবো। ওকে পিচ্ছি বউ, আমি রাজি। সোনালিকা আর কিছু বলার আগেই সোনালিকাকে কোলে তুলে বাইরে নিয়ে এসে রিকশায় উঠে পড়লাম। বাসায় এসে সোনালিকার পা কাটা দেখে বাসার সবাই মায়া যেন সোনালিকার উপর বেড়ে গেল। আমি যে কষ্ট করে ওকে কোলে তুলে করে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেই কারোর কাছে। সোনালিকাকে টিভি রুমে বসিয়ে সবাই সোনালিকার সাথে দুষ্টুমি করছে আর গল্পে মেতে আছে ওর সাথে। আবার ওই পিচ্চির থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শও নিচ্ছে। আর ওই পাঁজি সবাইকে পরামর্শ দিচ্ছে। এত পাকনা বুড়ি। ওইসব দেখে আমার রাগ হচ্ছিল খুব। এখন সোনালিকা থেকে সবাই পরামর্শ নিচ্ছে। সবাই আগে আমার থেকে পরামর্শ নিত, এখন এই পিচ্চির থেকে নিচ্ছে। আমার কোনো দামই নেই দেখি পিচ্চি বউ হয়ে আসার পর। খুব রাগ হচ্ছে আমার। রাতে আমি শুয়ে আছি, আমার মা সোনালিকাকে ধরে আমার রুমে দিয়ে গেল। সোনালিকা আমার পাশেই শুয়ে আছে। এই বাবু, এদিকে তাকাও। আমি বাবু নাকি? আমি পিচ্ছি হলে তুমি বাবু? তাই বুঝি? শয়তান বড় আমার। তুমি আমাকে শয়তান বললে কেন? তুমি শয়তান 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 বড় আমার। আমি সোনালিকাকে টেনে নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে শয়তান বললে কি করতে পারি। দুষ্টু বড়। আমি সোনালিকার মুখ ধরে ঠোঁটে পাপ্পি দিতে লাগলাম। অনেকগুলো পাপ্পি একসাথে দিলাম। এই শয়তান বড়, ছাড়ো আমাকে। আজ তো কোনো ছাড়াছাড়ি নেই ম্যাডাম। চুপ শয়তান। আমার মুখে হাত দিয়ে সোনালিকার মুখ ছাড়িয়ে নিয়ে আমার বুকের মধ্যে লুকালো মুখ। কি হলো পিচ্ছি? তোমার বুকে আমি ঘুমাবো, বিরক্ত করবে না বলে দিলাম। তাই বুঝি? সোনালিকাকে জড়িয়ে ধরে গল্প করছি। কিছুক্ষণ পর সোনালিকা আমার বুকে হাত দিয়ে খোঁচা দিয়ে বলল, এই বর আমাকে আজ একটু আদর করবে? একটু কেন, অনেক অনেক করব। বলো কতটুকু চাও? না কা, বুঝতে পারছো না বুঝি? না গো, বুঝতে পারছি না। সোনালিকাকে সুরসুরি দিয়ে বললাম, এমন আদর করবো নাকি সুরসুরি দিয়ে? সোনালিকা সুরসুরি দিয়ে হাসতে হাসতে বলল, এই খবরদার, সুরসুরি দিলে খুন করে ফেলবো। তাই বুঝি? তাহলে কেমন আদর চাও? আমার বর যেমন দিবে। আমি তো আদর করতে পারি না, পিচ্ছিটা। ন্যাকামি, এত বড় হয়েছে এখনো ন্যাকামি ছাড়ো নাই। ন্যাকামো আবার কি? থাক, করতে হবে না আদর তোমাকে। পিচ্ছি বউ রাখলে কিন্তু অনেক মিষ্টি দেখায় তাকে। হি হি, তাই বুঝছি দুষ্টু বর। পিচ্ছি বউ আমার। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি দেব? এই পিচ্ছি, তুমি আবার মেয়ে পেলে কোথায় আমাদের? কেন, আমাদের মেয়ে হলে সেই মেয়ের কথা বলছি। তুমি নিজেই তো একটা বেবি, তোমার আবার বেবি হবে কিভাবে শুনি? নেকা কিভাবে মানে? এটাও বলে দিতে হয় বুঝি? তোমার এই ছোট্ট পেটে বেবি আসবে কি করে? বোকা ছেলে, তখন কি আর পেট ছোট থাকবে নাকি? বড় হয়ে যাবে। হি হি হি।
এই পিচ্ছি, তুমি এত কিছু জানো কি করে শুনি? তুমি বলেছিলে না কিছুই জানো না? এই যে মিস্টার, আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি সব জানি, বুঝলেন? বুড়ো দাদু। তাই নাকি পাকনা বুড়ি? এই মিস্টার, এত কথা শুনতে চাই না, আমার বেবি চাই, বেবি দিন। আমি সোনালিকাকে বুকের উপরে নিয়ে বললাম, তাহলে নাও তোমার আদরের বেবি। বাকিটা ইতিহাস। আস্তে কাপড় খুলছে তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। আরে পেটিকোট। আচ্ছা